আচ্ছা, লাস্ট দিন যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনের অ্যান্সারটা সবাই পেরেছো? হ্যাঁ, ওই ক্যানোনিকাল স্ট্রাকচার দিয়ে করবো তো। হ্যাঁ, ক্যানোনিক্যাল স্ট্রাকচার দিয়ে করতে হবে, কিন্তু সেটা কি হয়েছে কি না হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না। মানে আহ, তোমাদের কটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার এসছে N3 মাইনাসে? এন3 মাইনাসে আপনার দুটো এসছে, আর এইচ এন3 তে তিনটে এসছে। উল্টো হয়ে গেল না? স্যার N3 মাইনাসে তিনটে আসছে আর HN3 তে দুটো এসেছে। ও হ্যাঁ স্যার, হ্যাঁ। N3 মাইনাস। আচ্ছা, N3 মাইনাসে দেখো, প্রথমে আমরা মিডল পিকচারটা যদি আঁকি, সব একটু মিলিয়ে নাও যারা করেছো। দেখো, মিডল নাইট্রোজেনটাকে আমরা কি বলেছিলাম, চারটে বন্ড দিয়ে অক্টেট করে দিতে। তাহলে এই হয়ে গেল N3। এবার তাহলে মাঝখানের যে নাইট্রোজেনটা দেখো, চারটে বন্ড মানে আটটা ইলেকট্রন, মানে অক্টেট হয়ে গেল। আচ্ছা, সাইডের যে দুটো নাইট্রোজেন আছে, সেই দুটো নাইট্রোজেনে দেখো চারটে ইলেকট্রন হয়েছে, তাহলে আরো চারটে ইলেকট্রন চাই। তাহলে আর চারটে ইলেকট্রন বসিয়ে দাও, এদিকেও তাই, এদিকেও তাই। আচ্ছা, এদিক তাই যদি হয়, তাহলে এবার যদি চার্জ বসানো হয়, চার্জ, ফর্মাল চার্জ কত হবে? দেখো, আমরা কি বলেছিলাম যে নাইট্রোজেনের কোভ্যালেন্সি কত? 3। 3। তাহলে তাহলে এই লেফট হ্যান্ড সাইডে যে নাইট্রোজেনটা আছে, এতে কটা বন্ড আছে? দুটো। তাহলে একটা কম আছে, কম থাকলে কি বসাতে হবে? +1। ও, কম থাকলে, -1। -1, তাহলে এদিকটাও -1। আর মাঝখানটা বেশি আছে, 3 হওয়ার কথা 4 আছে, তাহলে +1। +1। তাই তো? এই হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা দুটো পিকচার পাবো এখান থেকে। একটা হচ্ছে যদি আমরা এখান থেকে এইটা দিই, তাহলে এদিক থেকে এটা খুলে যাবে। তাহলে আমাদের আরেকটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে ট্রিপল বন্ড নাইট্রোজেন, সিঙ্গেল বন্ড নাইট্রোজেন। তাহলে এখানে যেহেতু উঠে গেল, তাহলে এখানে লোন পেয়ার হয়ে গেল তিনটে, আর এইখানে দুটো থেকে হয়ে গেল একটা। আচ্ছা, তাহলে এবার চার্জ কি হবে, দেখো এই মাঝখানে একটা চারটেই আছে, তাহলে প্লাস। আচ্ছা, এই নাইট্রোজেনটা কত হবে দেখো, বাঁদিকেরটা 0। আর ডান দিকেরটা -2 না? হ্যাঁ স্যার। আর বাঁ দিকেরটা 0, তাহলে কিছু লিখবো না। আচ্ছা, সিমিলারলি যদি আমরা এই দিকটা দেখি, মানে এখান থেকে একই রকম ভাবে এদিকটা একটা খুলে যেত, তাহলে আমরা আরেকটা পিকচার পেতাম, তাই না? তো আরেকটা পিকচার কি হতো, নাইট্রোজেন, সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন। তাহলে এখানে কি হবে, এখানে এটা হবে, আর এখানে এটা খুলে যাবে, মানে এইটা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এখানে কি হবে, এটা প্লাস। আচ্ছা, এইটা হবে কি, এইটা হবে কি বলো, 0। আর এটা হবে -2, তাই না? ঠিক না? তাহলে এবার দেখো, এটা হয়ে গেল কার, N3 মাইনাসের। এবার যদি HN3 করা হয়, তাহলে HN3 কি হবে? দেখো, আগে N3 মাইনাস, দেখো তিনটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার হয়েছে, তার মধ্যে 1 and 2 কি, 1 and 3 কি, 1 and সেম, মানে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট, 1 and 3 আর ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আচ্ছা, এবার HN3 তে আসো। HN3 স্ট্রাকচার কি, দেখো জাস্ট কি হবে, N3 মাইনাসটাকে জাস্ট প্রোটন জুড়ে দাও, মানে এখানে যদি H প্লাস জুড়ে দাও, তাহলেই হচ্ছে HN3, HN3, ঠিক আছে? তাই তো? তাহলে N3 মাইনাস হচ্ছে HN3 কনজুগেট বেস। তাহলে কি করবো আমরা, N3 মাইনাসের যে ছবিটা হয়েছিল, সেই ছবিটা, ধরো এই ছবিটা হয়েছিল তো, তাহলে এই যে N3 মাইনাসের ছবিটা কি হয়েছিল, এই এই N3 মাইনাস হয়েছিল, তাই তো? এবার কি করবো, এখানে একটা হাইড্রোজেন জুড়ে দেবো, হয়ে গেল HN3 মাইনাস। এবার এটা যদি হাইড্রোজেন জুড়ি, তাহলে সেটা এই লোন পেয়ার ছিল যেটা, সেইটাই ডোনেট করেছে। তারপরে অ্যাকচুয়ালি এর একটা, তাহলে ছটা বন্ড পেয়ার, এই তিনটে বন্ড পেয়ার মানে ছটা ইলেকট্রন, আর এই দুটো, আটটা হয়ে গেল। আচ্ছা, এদিকে তাহলে কি হবে, এদিকটা, এদিকটা দুটো লোন পেয়ার যা ছিল তাই। তাহলে এবার চার্জ যদি বসাই, তাহলে ফর্মাল চার্জ কত হবে, এটা ফর্মাল চার্জ কত হবে, -1, আর এটা হবে
+1, আর এটা তো নিউট্রাল হয়ে গেল। আচ্ছা, এবার এবার কি হবে, এটা তোমার যদি এই লোন পেয়ারটা যেটা আছে এই লোন পেয়ারটা এখানে কনজুগেট করবে আর এটা খুলে যাবে, তাহলে আলটিমেটলি কি হলো আর একটা পিকচার, সেটা হচ্ছে এইচ এটা। তাহলে এটা যদি হয় তাহলে দেখো এখানে তোমার আলটিমেটলি কি তৈরি হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছটা। এটা হলো তো। আচ্ছা, এটা যদি হয় তাহলে দেখো, তাহলে এই হলো পিকচার। তাহলে এখানে এটা হয়ে গেল -2, মানে -2 হয়ে গেল, আর এটা হয়ে গেল +1। ওকে, এই দুটো হচ্ছে ক্যানোনিকাল স্ট্রাকচার হয় এর। আচ্ছা, এবার দেখো, তাহলে এবার যেটা হবে সেটা হচ্ছে যে এই দুটো ক্যানোনিকাল স্ট্রাকচার যদি 1 and 2, এটা কিন্তু এরা ইকুইভ্যালেন্ট না। তাহলে নাম্বার অফ ক্যানোনিকাল স্ট্রাকচার ইজ 2 হেয়ার, আর ওখানে নাম্বার অফ ক্যানোনিকাল স্ট্রাকচার 3, তার মধ্যে আবার দুটো ইকুইভ্যালেন্ট। তাহলে স্টেবিলিটি যদি বিচার করা হয় তাহলে স্টেবিলিটি কে বেশি হবে? N3 minus এর স্টেবিলিটি বেশি হবে। HN3 থেকে বেশি হবে, বুঝতে পারলে? আচ্ছা, এবার তাহলে এখানে কি স্টেটমেন্ট লিখবে, সবাই ছবি এঁকে নিয়েছো? হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ, স্যার বলো বলো বলো। স্যার N3 মাইনাসের একটা স্ট্রাকচার একটু ড্র করুন, আমি বলছি ওটা হ্যাঁ হয় কিনা একটু হ্যাঁ, বলবেন। বলো বলো। হ্যাঁ, N এন ডবল বন্ড, ডাবল বন্ড, N ট্রিপল বন্ড, N। ডাবল বন্ড, এন। হ্যাঁ, একদম ডান দিকের যে এনটা সেখানে একটা লোন পেয়ার বসবে। হুম, আর একদম বাম দিকের লোন নাইট্রোজেনের দুটো লোন পেয়ার উইথ মাইনাস সাইন। এবার তুমি বলো এটা হবে কি, হ্যাঁ, আর কিছু আছে? এটা না না স্যার, আর কিছু নেই, এটা হবে, এটা তো আচ্ছা দেখো, এটা মিলছে তো। এটা কি করে মিলছে, দেখো এই না মাঝখানে নাইট্রোজেনটাই দেখো না, তুমি ভুল বললে। এটা কটা ইলেকট্রন হয়ে গেল? 10 ইলেকট্রন, কোন 5টা বন্ড। কোনটা নাইট্রোজেনের স্যার আবার বলুন। মাঝখানে যে নাইট্রোজেনটা আমি করলাম, গোল করলাম, ওর চারিদিকে ওর কটা বন্ড করেছে মাঝখানে নাইট্রোজেনটা? ও, 5টা। তাহলে 5টা হলে 10টা ইলেকট্রন, তাহলে 10টা ইলেকট্রন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট অকুপাই করতে পারে? সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট তো 2s না স্যার। 2s 2p, তাহলে এখানে ম্যাক্সিমাম দুটো, এখানে ম্যাক্সিমাম 6টা, তাহলে 8টা ইলেকট্রনের বেশি সে নিতেই পারবে না। তাহলে এটা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট কখনো মোর দ্যান অক্টেট করতে পারে না। মোর দ্যান অক্টেট করতে পারে কারা? থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, যাদের কাছে ভ্যাকেন্ট ডি আছে তারা করতে পারে, কিন্তু সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট কখনো অক্টেটে বেশি করতে পারে না। লেস দ্যান অক্টেট করতে পারে, কিন্তু মোর দ্যান অক্টেট কখনোই করতে পারবে না। তাহলে স্ট্রাকচারটা কখনোই হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা যে এই প্রবলেমটাতে তাহলে আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে, তাহলে লেখো, লিখে নাও, লেখো। ইন কেস অফ n3 মাইনাস, ইন কেস অফ n3 মাইনাস, in case of n3 minus, structure 1 and 3, না এরকম লেখো, in case of n3 minus 1 and 3 canonical forms, 1 and 3 canonical forms, 1 and 3 canonical forms, 1 and 3 canonical forms are equivalent to each other. In case of n3 minus, 1 and 3 canonical forms are equivalent to each other, are equivalent to each other and gives extra stability, and gives extra stability, gives extra stability. But in case of HN3, but in case of HN3, in case of HN3, the two canonical forms are non-equivalent to each other. The two canonical forms are non-equivalent to each other. Two canonical forms are non-equivalent to each other. Non-equivalent to each other. হয়েছে? লিখেছো? Non-equivalent to each other. Full stop. So
it is relatively less stable, so it is relatively less stable, so it is relatively less stable, full stop, প্যারা চেঞ্জ করে লেখো hence n3 minus is more stable, so বা hence n3 minus is more stable than hn3, so বা hence n3 minus is more stable than hn3, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন লেখো, compare the resonance stabilities of CO3 2 minus and H2CO3, এই কোশ্চেনটাও বেশ কয়েকবার এসছে, বলছে CO3 2 মাইনাস এবং H2CO3 এর মধ্যে স্টেবিলিটি কম্পেয়ার করো, মানে ঠিক যেমন N3 মাইনাস মানে অ্যাসিড এবং তার কনজুগেট বেসের স্টেবিলিটি ব্যাখ্যা করেছো, ঠিক তেমনি এদের কনজুগেট অ্যাসিড এবং বেসের স্টেবিলিটি ব্যাখ্যা করতে হবে। তাহলে দুজনের ক্যানোনিকাল স্ট্রাকচার রাখতে হবে, ওই একই রকম ভাবে দেখতে হবে কটা করে রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে এবং তার মধ্যে ইকুইভ্যালেন্ট কটা করে তোমাকে পরীক্ষা করতে হবে। বলো তো কি এমনি মুখে মুখে কোনটা স্টেবল হবে বেশি, বলতে পারবে কেউ? CO3 কেন CO3 মাইনাস? equivalent structure আচ্ছা CO3 2 মাইনাসে কটা ক্যানোনিকাল স্ট্রাকচার হবে? তিনটে। স্যার ওখানে হ্যাঁ বলো। না বলুন আপনি। CO3 2 মাইনাসে তিনটে ক্যানোনিকাল স্ট্রাকচার হবে, দেখবে তিনটে ইকুইভ্যালেন্ট আসবে। আর H2CO3 তে তিনটে ক্যানোনিকাল স্ট্রাকচার হবে, যার মধ্যে দুটো ইকুইভ্যালেন্ট হবে। তাহলে কে বেশি স্টেবল হবে? CO3 2 মাইনাস। তাহলে এই স্ট্রাকচারটাই দেখবে 3 রেজোনেন্স স্ট্রাকচার হবে, এইটাতেও 3 রেজোনেন্স স্ট্রাকচার হবে, কিন্তু এখানে তিনটেই হবে ইকুইভ্যালেন্ট আর এখানে দুটো হবে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তার মানে কে স্টেবল হবে? এটা স্টেবল হবে, ঠিক আছে? তো এটা একটু চেক করতে পারি, এটা হোমওয়ার্ক থাকবে আবার আজকে, ওকে? না পারলে আমি সেটা নেক্সট দিন আবার করবো, ঠিক আছে? লিখে নিয়েছো কোশ্চেনটা? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তাহলে আমাদের ফর্মাল চার্জ হয়ে গেল। এখান থেকে কিন্তু একটা ভালো মানে তোমার কোশ্চেন আসে আর কি, ফর্মাল চার্জ দিয়ে এই ধরনের কোশ্চেনগুলো আসে। আচ্ছা নেক্সট আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে কোভ্যালেন্ট bonds having partial ionic character. Covalent bonds having partial ionic character. Okay, ঠিক আছে? Covalent bonds having partial ionic character. হয়েছে? দেখো, আচ্ছা আমরা একটা কথা প্রথমে বলি। দেখো পার্শিয়াল আয়নিক ক্যারেক্টার এই কথাটা কেন এলো, মানে কোভ্যালেন্ট বন্ড মানেটা কি? কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে দুটো অ্যাটম যখন কোভ্যালেন্টলি লিঙ্কড হয়, তার মানে দুটো অ্যাটমের দুটো অ্যাটমিক অরবিটাল তারা কি করে, ওভারল্যাপ করে, ওভারল্যাপ করে কি করে তারা ইলেকট্রন শেয়ার করে, দুটো অ্যাটমের এ একটা ইলেকট্রন দেয় এ একটা ইলেকট্রন দেয়, দিয়ে তারা পেয়ার্ড আপ হয়, পেয়ার্ড আপ হয়ে একটা সমযোজী বন্ধন তৈরি হয়। তার মানে এখানে একটা ওভারল্যাপের কনসেপ্ট আছে।
এবার তুমি ভাবো যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় তার মানে এটা আয়নিক নয়, তার মানে যারা কোভ্যালেন্টলি বন্ড হচ্ছে তারা আয়নিক বন্ড নয়, পরিষ্কার। তাহলে সেই বন্ডের মধ্যে আয়নিসিটি থাকার কথা নয়। কিন্তু ইন রিয়ালিটিতে আমরা দেখি যে এই বিশ্বে যে যত কম্পাউন্ডই আছে না কেন, কোনো কম্পাউন্ডই 100% কোভ্যালেন্ট নয়। মানে তার মধ্যে পুরোপুরি সমযোজী বন্ধন মানে ওভারল্যাপই শুধু আছে, কোনো রকম পোলারিটি নেই, এমন হতে পারে না। যে কোনো কম্পাউন্ড বা যে কোনো মলিকুলের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের সঙ্গে সঙ্গে আয়নিক ক্যারেক্টারও আছে, মানে সেটা কম থাকলেও আছে, 1-2% থাকলেও আছে। তার মানে 100% কোভ্যালেন্ট বন্ড কখনোই সম্ভব না। ইভেন যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলও হয় তাহলেও তো আমরা তার মধ্যে পোলারিটি দেখতে পাই। তার একটা এক্সাম্পল আমরা কয়েকদিন আগেই পড়েছি। কি পড়েছি মনে আছে? ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ইনডিউস ডাইপোল। হ্যাঁ, ইনডিউস ডাইপোল বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউস ডাইপোল। সেখানে আমরা এক্সাম্পল হিসেবে কাদেরকে নিয়েছিলাম? যে দেখবে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল মানে আয়োডিন, I2H2 Br2 Cl2। তা যখন I2 ধরো মনে করো, তাহলে দুটো আয়োডিন যখন তারা বন্ড করছে, এর একটা ইলেকট্রন যখন ওভারল্যাপ করে গেল, তাহলে তারা একটা সমযোজী বন্ধন তৈরি করলো II, তাই তো? তাহলে এবার II যদি বন্ড তৈরি করে তাহলে এই বন্ডটাকে আমরা কি বলতে পারি? এমনিতে আপাত দৃষ্টিতে কি বলতে পারি? এটা 100% কোভ্যালেন্ট বন্ড, কারণ দুটোই তো সেম অ্যাটম। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাহলে কোনো বন্ডের মধ্যে পোলারিটি আসার কথা না, মানে ডেল মাইনাস ডেল প্লাস চার্জটা আসার কথা না, তাহলে 100% কোভ্যালেন্ট বন্ড হওয়ার কথা। কিন্তু তারপরেও আমরা কি দেখলাম না, সেখানে যে কনসেপ্টটা পড়েছিলাম সেখানে বলেছিলাম যে ডিউ টু বন্ড ভাইব্রেশন তাদের মধ্যে একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হয়, মানে খুব একটা পার্টিকুলার মোমেন্টে প্লাস চার্জ মাইনাস চার্জ তৈরি হয়। মানে একটা আয়োডিনের মাথায় যদি ডেল প্লাস চার্জ তৈরি হবে, আর একটা আয়োডিনের মাথায় ডেল মাইনাস চার্জ তৈরি হবে। তবে এটা একটা ইনস্ট্যান্টে হয়, আবার পরক্ষণে সেটা উল্টে যায়। তো এটা অল্টারনেটিভ, সবসময় অল্টারনেট করছে একে অপরের থেকে, মানে একটা আয়োডিন প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে একটা টাইম অ্যাভারেজ যদি নিই আমরা, তাহলে দেখা যাবে যে যদি 100 বার এদিকটা প্লাস থাকে এদিকটা মাইনাস থাকে, তাহলে পরের 100 বার এদিকটা প্লাস এদিকটা মাইনাস। তার মানে আলটিমেটলি অ্যাজ এ হোল মলিকুলটাকে আমি কি বলবো? নিউট্রাল নাকি চার্জড? নিউট্রাল। নিউট্রাল বলবো। কিন্তু তুমি যদি পার্টিকুলার ইনস্ট্যান্টে দেখো তাহলে তুমি কি দেখবে? কোন একটা পার্টিকুলার আয়োডিন ডেল প্লাস চার্জে আছে আর একটা আয়োডিন ডেল মাইনাস চার্জে আছে। তার মানে দেখো একটা পিওরলি কোভ্যালেন্ট বন্ড তুমি বলছো, দুটোই আয়োডিন, কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তাহলে এই ডেল প্লাস ডেল মাইনাস চার্জটা তৈরি হওয়ার কথা না। তবুও ডিউ টু বন্ড ভাইব্রেশন তাদের মধ্যে একটা সামান্য হলেও একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হচ্ছে বা প্লাস মাইনাস চার্জ তৈরি হচ্ছে। তার মানে আমি এখান থেকে জাস্ট এটা একটা খুব একটা সুন্দর এক্সাম্পল যেখান থেকে আমরা বলতে পারি যে কোনো বন্ডই তার মানে 100% কোভ্যালেন্ট নয়। এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, সেখানেও পোলারিটি তৈরি হচ্ছে, মানে ডাইপোল তৈরি হচ্ছে। তাহলে যাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে তাদের তো কি হবে? আরো ভালো ডাইপোল তৈরি হবে। তার মানে এখান থেকে জেনারেলাইজ করা যায় যে কোনো কম্পাউন্ডই 100% কোভ্যালেন্ট নয়। তার মানে সে কোভ্যালেন্ট বন্ড হতে পারে, কিন্তু তার মধ্যে কিছু পার্সেন্ট হলেও 1-2% হলেও আয়নিসিটি থাকবে। যেমন আয়নিক বন্ডের ক্ষেত্রে একই কথা সত্যি, কোনো আয়নিক বন্ডই কিন্তু 100% আয়নিক বন্ড নয়, তার মধ্যে কিছুটা হলেও কোভ্যালেন্সি থাকবে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় NaCl, এটা আমরা এক অন্ধ মানে বাচ্চা ছেলেও জানবে যে NaCl একটা আয়নিক কম্পাউন্ড, তাই তো? তাহলে NaCl একটা আয়নিক কম্পাউন্ড যদি হয়, তাহলে তুমি যদি তোমাকে জিজ্ঞেস করা এটা কি 100% আয়নিক কম্পাউন্ড, অনেকে বলতে পারে হ্যাঁ NaCl তো 100% আয়নিক কম্পাউন্ড হওয়ার কথা, কারণ জলে দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যায়, তাহলে 100% আয়নিক কম্পাউন্ড হওয়ার কথা, কারণ এটা একটা আইডিয়াল এক্সাম্পল NaCl। আমরা যদি আয়নিক কম্পাউন্ড এক্সাম্পল চাই, তোমাদের যতজন ক্লাস করছো তার মধ্যে ম্যাক্সিমাম লোকই প্রথমে বলবে NaCl। তারপরে NaClটা সবাই জানে যে NaClটা একটা আইডিয়াল আয়নিক কম্পাউন্ড। এবার এই যে আয়নিক কম্পাউন্ডটা হয়েছে, এবার যদি জিজ্ঞেস করা তাহলে আয়নিক কম্পাউন্ড কি 100% আয়নিক কম্পাউন্ড, তো অনেকে বলবে হ্যাঁ 100% আয়নিক কম্পাউন্ড, কারণ এখানে তো কোভ্যালেন্স থাকার কথাই নয়, কারণ এর ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ফুললি সোডিয়াম থেকে ক্লোরাইডের কথা, তাহলে তো 100% আয়নিক কম্পাউন্ড হওয়ার কথা। কিন্তু আমি ওই যে বললাম যে রিয়ালিটিতে কখনো কোনো বন্ড 100% আয়নিকও নয়, 100% কোভ্যালেন্টও নয়। তার মানে NaClটাও 100% আয়নিক নয়, তার মধ্যেও পার্শিয়াল কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে। তার মানে Na আর Cl এর মধ্যেও একটা সামাও লিটল বিট একটা ওভারল্যাপ কনসেপ্ট আছে। তার মানে Na এবং Cl এরা কিন্তু ওভারল্যাপ করে খুব সামান্য হলেও, যদিও এর মেজরিটি যদি আমরা পার্সেন্টেজ হিসেব করি দেখা যাবে ম্যাক্সিমাম পার্সেন্ট হচ্ছে আয়নিক ক্যারেক্টার আর খুব মিনিমাম পার্সেন্ট হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাই জন্য যেহেতু ম্যাক্সিমাম ক্যারেক্টারটা ওর আয়নিক ক্যারেক্টার, তাই জন্য NaCl কে আমরা আয়নিক কম্পাউন্ড বলবো নাকি কোভ্যালেন্ট কম্পাউন্ড বলবো? পুরোপুরি আয়নিক নয়।
হ্যাঁ মানে আয়নিক কম্পাউন্ড বলবো, মেজরলি আয়নিক মানে আয়নিক কম্পাউন্ড বলবো, কিন্তু 100% আয়নিক নয়। যদি আমি বলি 100%, তুমি বলবে না 100%, কিন্তু ইন জেনারেল আয়নিক কম্পাউন্ড। সিম্পলি যখন আমরা আবার এমনি বলবো যে কোন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডকে, যেটা কি কোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়োডিন কি কোভ্যালেন্ট কম্পাউন্ড, তুমি বলবে হ্যাঁ আয়োডিন অবশ্যই কোভ্যালেন্ট কম্পাউন্ড। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে 100% আয়নিক, 100% কোভ্যালেন্ট কম্পাউন্ড, তুমি বলবে না 100% কখনোই নয়, কারণ আমরা জানি যে কোনো বন্ডই 100% কোভ্যালেন্ট বা 100% আয়নিক না। তার মানে এই পুরো জিনিসটার যে মানে জিস্ট, যেটা সামারি আসছে সেটা হচ্ছে এটাই, যে আমাদের বিশ্বে যত কম্পাউন্ড আছে, যত মলিকিউল আছে, যেখানে যত রকম বন্ড আছে, তার মধ্যে তুমি দেখি যদি আয়নিক ভার্সেস কোভ্যালেন্ট আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কোনো বন্ডই 100% আয়নিক নয় বা কোনো বন্ডই 100% কোভ্যালেন্ট নয়। তাহলে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্সি আছে, আবার কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে পার্শিয়াল আয়নিক ক্যারেক্টার আছে। ঠিক আছে, তো আমরা আজকে ওই জন্য এই টপিকটার হেডিং দিয়েছি দেখো, কোভ্যালেন্ট বন্ডস হ্যাভিং পার্শিয়াল আয়নিক ক্যারেক্টার। তার মানে যে কোনো কোভ্যালেন্টের মধ্যে, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা পার্শিয়াল আয়নিক ক্যারেক্টার থাকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব যে প্রত্যেকটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে যে পার্শিয়াল আয়নিক ক্যারেক্টার থাকে, এটা তো আমরা বুঝলাম, তাহলে আমার পড়ার দরকার কি? আমার পড়ার দরকার এই কারণে যে প্রত্যেকটা বন্ডে আয়নিক ক্যারেক্টার থাকে অ্যাজ ওয়েল অ্যাজ কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে, কিন্তু সব বন্ডে তো আর একই পার্সেন্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে না, বা একই পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার থাকে না। কোনো কোনো বন্ডে দেখা যাবে 90% কোভ্যালেন্ট ক্যারেক্টার, 10% আয়নিক ক্যারেক্টার। আবার কোনো বন্ডে দেখা যাবে 80% কোভ্যালেন্ট ক্যারেক্টার, 20% আয়নিক ক্যারেক্টার। কোনো বন্ডে দেখা যাবে 50% আয়নিক, 50% কোভ্যালেন্ট। কোনো কোনো বন্ডে দেখা যায় 40% কোভ্যালেন্ট, 60% আয়নিক। দুটো যোগফলটা 100 হবে, কিন্তু একটা পার্সেন্টেজ আর একটা পার্সেন্টেজ আলাদা হবে, প্রত্যেকটা কম্পাউন্ড টু কম্পাউন্ড এটা ভ্যারি করবে। এবার প্রশ্ন হচ্ছে এটা, এখানে আমরা কি পড়বো? এখানে অ্যাকচুয়ালি আমরা কিছু ইকুয়েশনের মাধ্যমে আমরা পড়বো, যে ডিটারমাইন করা শিখবো যে কোনো একটা পার্টিকুলার যদি কম্পাউন্ড তোমার বলে দেয়, সেখানে তার বন্ডের মধ্যে কত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার আছে আর কত পার্সেন্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে, সেইটা আমরা ডিটারমাইন করা শিখবো। যদি 50%-এর উপরে যেটা থাকবে সেটাকেই আমরা তার মেজর প্রপার্টি হিসেবে ধরবো। যদি দেখা যায় যে 60% কোভ্যালেন্ট আছে, 40% আয়নিক আছে, তাহলে মেজর কোনটা আছে? কোভ্যালেন্ট ক্যারেক্টার, তাহলে আমরা সেই বন্ডটাকে কোভ্যালেন্ট বন্ড বলবো। আর যদি দেখা যায় যে 70% আয়নিক আর 30% কোভ্যালেন্ট, তাহলে আমরা সেটাকে কি কি বন্ড ধরবো? সেটাকে আমরা আয়নিক বন্ড ধরবো। তার মানে 50% উপরে যেটা থাকবে সেটাকে আমরা মেজর ধরবো, সেইটাই আর কি। তো সেটা আমরা আগে তো আমাকে দেখতে হবে যে কত পার্সেন্ট হচ্ছে, সেটা তো আমাকে ডিটারমাইন করতে হবে, তারপর তো আমি কনক্লুশনে আসবো যে কোভ্যালেন্ট বন্ড না আয়নিক বন্ড। তাহলে আগে আমাকে শিখতে হবে যে আমরা কি করে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বার করবো কোন একটা বন্ডের মধ্যে। তো সেইটাই আমরা আজকে ডিসকাস করবো। তো দেখো, আমরা যেটা বলছিলাম যে কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ডস, ঠিক আছে। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডস কোভ্যালেন্ট বন্ডস আচ্ছা দু রকমের হয়। একটাকে বলা হয় পোলার কোভ্যালেন্ট বন্ডস বা নন, আরটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ডস। আমরা বাঁ দিকে লিখছি নন পোলার কোভ্যালেন্ট বন্ডস। নন পোলার মানে কি? কারা নন পোলার কোভ্যালেন্ট বন্ডস? যাদের মধ্যে পোলারিটি সৃষ্টি হবে না। না, পোলারিটি সৃষ্টি হবে না মানে তারা কারা? মানে নন পোলার বলতে কাদের জেনারেলি বুঝি আমরা? তার এক্সাম্পল দাও। যখন হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল হবে, মানে বা হোমোনিউক্লিয়ার হবে, মানে দুটো অ্যাটম যারা বন্ড করেছে তারা একই অ্যাটম, যদি এমন হয় তাহলে তাদের মধ্যে কোনো পোলারিটি নর্মালি থাকবে না, কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। তাহলে কারা তারা? বন্ড বিটুইন সিমিলার অ্যাটমস। বন্ড বিটুইন সিমিলার অ্যাটমস, বন্ড বিটুইন সিমিলার অ্যাটমস। আচ্ছা, সেটা কি হবে? H2 I2 Cl2 Br2 I2 এটসেট্রা। এরা কি তাহলে সিমিলার অ্যাটমের মধ্যে বন্ড হয়েছে, তাহলে এটাকে বলা হবে জেনারেলি নন পোলার কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, আরেকটা টাইপ আমরা কি বললাম? আরেকটা পড়বো হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড, যাদের মধ্যে পার্মানেন্ট একটা ডাইপোল আছে। তাহলে পোলার কোভ্যালেন্ট বন্ডস যদি হয়, আর নন পোলার কোভ্যালেন্ট বন্ডস, পোলার মধ্যে কি? পোলার হচ্ছে বন্ড বিটুইন কি ডিফারেন্ট অ্যাটমস, ডিফারেন্ট অ্যাটমস। তার এক্সাম্পল কি হবে? ধরো
Sb2S3 আমরা ডায়াটমিকে যাই, আমরা অত আর দূরে যাব না, সিম্পল কটা HF, HCl, HI, হ্যাঁ হতে পারে তুমি যেগুলো বলছো সেটাও হবে। ঠিক আছে, তুমি কি বললে বলো? Sb2S3 Sb2S, যা খুশি। হ্যাঁ, তো এইগুলো যে কম্পাউন্ডগুলো আছে এগুলো সবই হচ্ছে কি ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে বন্ড হয়েছে। তাহলে ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে যদি বন্ড হয় তাহলে সেটা কি হবে, তার একটা পার্মানেন্ট পোলারিটি থাকবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকবে। তো এইটা হচ্ছে দু রকম ভাবে আমরা এটাকে ক্লাসিফাই করলাম কোভ্যালেন্ট বন্ডকে। আচ্ছা, এইবার দেখো যদি H2Cl2 এদেরকে কেন আমরা নন পোলার কোভ্যালেন্ট বন্ড বলবো, কারণ এখানে যেহেতু দুটো অ্যাটমই সেম, হ্যাঁ যেমন ধরো হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনে দুটো অ্যাটমই সেম যেহেতু, তাহলে এই যে এদের দ্বারা যে ইলেকট্রন পেয়ার বন্ড তৈরি হবে সেই ইলেকট্রন পেয়ার বন্ডটা ঠিক কোন জায়গাটায় থাকবে, দুটো অ্যাটমের ঠিক মিডলে থাকবে, কারোর দিকে বেশি বা কারোর দিকে কম থাকবে না, কারণ দুজনেই একই শক্তি দিয়ে টানছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বন্ডিং ইলেকট্রন পেয়ার, বন্ডিং ইলেকট্রন পেয়ার। তাহলে এই বন্ডিং ইলেকট্রন পেয়ারটা কি থাকবে, একদম মিডিলে থাকবে, তাই না? তাহলে বন্ডিং ইলেকট্রন পেয়ারটা যদি মিডলে থাকে তাহলে এই বন্ডটাকে আমরা কি বলবো, নন পোলার বলবো তো? non-polar. হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি এখানে আমরা লিখবো ইলেকট্রনস আর শেয়ার্ড equally between the linked atoms is called a non-polar or homopolar covalent bond, non-polar or homopolar covalent bond। ঠিক আছে, আচ্ছা এবার এদিকটা দেখো, এদিকটা কি হবে, এদিকটা তখন মনে করো একটা HCl বন্ড, তাহলে HCl এ যেহেতু কি ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, Cl এর তাহলে Cl গ্রেটার দ্যান হাইড্রোজেন, তাহলে ইলেকট্রন পেয়ারটা যেটা থাকবে সেটা কি হবে, ইলেকট্রন পেয়ারটা Cl এর দিকে সরে থাকবে। হ্যাঁ Cl বেশি জোরে টানবে, তাহলে যখনই Cl বেশি জোরে টানবে তখন কি হবে, এই ইলেকট্রন তার মানে কি ইকুয়ালি শেয়ার্ড হয়েছে, না স্যার, আনইকুয়ালি শেয়ার্ড ইলেকট্রন পেয়ার। ঠিক আছে, তাহলে আনইকুয়ালি শেয়ার্ড ইলেকট্রন পেয়ার যখনই হবে তখন এখানে কি তৈরি হবে, ডেল মাইনাস, আর এটা হবে কি ডেল প্লাস। ঠিক আছে, তার মানে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা কি পোলার কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখানে আমরা স্টেটমেন্ট লিখব, ইলেকট্রনস আর shared unequally between the linked atoms acquire fractional positive and negative charges is called a polar covalent bond. ওকে, এই হচ্ছে দুটো পার্ট। তাহলে একটা কোভ্যালেন্ট বন্ডকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন পোলার টাইপ অফ কোভ্যালেন্ট বন্ডস আর একটা হচ্ছে পোলার টাইপ অফ কোভ্যালেন্ট বন্ডস। লিখে নাও।
ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা বার করব যে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার, এই যে ক্যালকুলেশনটা করব এটা শুধুমাত্র পোলার কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা সেখানে পোলার কোভ্যালেন্ট বন্ডে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে, কোভ্যালেন্ট বন্ড যেটা তৈরি হয়েছে, এই কোভ্যালেন্ট বন্ডটা কিন্তু 100% কোভ্যালেন্ট না, তুমি বুঝতেই পারছো, তার মধ্যে পোলারিটি আছে, তারপরে আয়নিসিটি আছে, তারপরে এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড কিন্তু এর মধ্যে সামাও একটা আয়নিসিটি তুমি দেখতে পাচ্ছ, তার মানে আয়নিসিটি এর মধ্যে আছে। এবার এই আয়নিসিটিটা কতটা আছে, পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারটা কতটা আছে, টোটালটা যদি 100% হয় তার মধ্যে কত পার্সেন্ট আয়নিক আর কত পার্সেন্ট কোভ্যালেন্ট, সেটা আমরা এবার ডিটারমাইন করব। তাহলে আমাদের এখন হেডিং হবে পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার ইন এ polar covalent bonds. Percent of ionic character in a polar covalent bond. আছে, দেখো কোন একটা পোলার কোভ্যালেন্ট বন্ড মলিকিউল আমরা নিই, যদি পোলার মলিকিউল, ধরো আমি সেখানে HCl কেই নিই, তাহলে HCl পোলার কেন, কারণ HCl এ যে বন্ড আছে আমি এক্ষুনি দেখালাম যে HCl এ এই দুটো অ্যাটম হাইড্রোজেন এবং ক্লোরিন তারা কেন পোলার, কারণ কারণ ইলেকট্রোনেগেটিভিটি যেটাকে আমরা কাই দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কাই দিয়ে রিপ্রেজেন্ট করি, হাইড্রোজেন ডিফারেন্স কাই অফ Cl, এটা কি জিরো, এটা হচ্ছে নন জিরো। তার মানে এই যে দুটো অ্যাটম যারা বন্ড আছে সেই দুটো বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা নন জিরো। যদি নন জিরো হয় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তাহলে কোনো একটা অ্যাটম বেশি শক্তিশালী, কোনো একটা অ্যাটম কম শক্তিশালী, তাহলে যে মাঝখানে যে ইলেকট্রন পেয়ারটা সেটা মাঝখানে থাকবে না, সেটা যেটা শক্তিশালী যে তার দিকে বেশি ঝুঁকে যাবে, তার মানে সে ইলেকট্রনিক্যালি সে রিস্ট হয়ে যাবে, তার মানে তার মাথায় ডেল মাইনাস চার্জ তৈরি হবে, আর অপোজিট দিকে যেহেতু ওর দিক থেকে সরে যাচ্ছে দূরে, তাই জন্য তার মাথায় ঠিক একই অ্যামাউন্টের পজিটিভ চার্জ তৈরি হবে, তার মানে এর মধ্যে একটা আয়নিসিটি তৈরি হবে। তাহলে আয়নিসিটিটা এক্ষেত্রে কিন্তু জিরো নয়। তাহলে আমরা বলতে পারি যখনই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে তখনই কিন্তু আয়নিসিটিও নন জিরো। তার মানে যদি ডিফারেন্স ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা যদি নন জিরো হয় তাহলে আয়নিসিটিও নন জিরো, তার মানে ওর মধ্যে আয়নিসিটি আছে, এটা বোঝা যায়। তার মানে এবার আয়নিসিটিটা কতটা আছে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে যত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা এদের দুজনের মধ্যে বাড়বে, আয়নিসিটি কি বাড়বে না কমবে, বাড়বে। বাড়বে। তাহলে পরিষ্কার আমরা একদম দেখতে পাচ্ছি যে যত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বাড়বে একটা অ্যাটমের থেকে আরেকটা অ্যাটমের, যদি ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত বন্ডের মধ্যে পোলারিটি বা আয়নিসিটি বাড়বে। আমরা বলতে পারি গ্রেটার the electronegativity difference greater is the ionic character in a covalent bond. ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার নর্মাল সেন্স থেকে আমরা যদি বলি যে HF HCl HBr and HI, তাহলে আমি যদি বলি যে কাই H ডিফারেন্স কাই X ফর হ্যালোজেন, তাহলে এটার অর্ডারটা কি আসবে, ইলেকট্রনিক ডিফারেন্স সবচেয়ে বেশি কোথায় হবে, এইচএফ এ সবচেয়ে বেশি হবে। HF সবচেয়ে বেশি হবে, HCl এ, তারপর HBr, তারপরে এইচবিআর, তারপরে এইচআই। তাহলে আয়নিক ক্যারেক্টার যদি জিজ্ঞেস করা হয় তাহলে আয়নিক ক্যারেক্টার সবচেয়ে বেশি কোথায়, এইচএফ। তবে পোলারিটি এদের মধ্যে সবচেয়ে এখানে বেশি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আমরা যেটা বলতে চাই সেটা তো থিওরিটিক্যালি আমরা ব্যাখ্যা করলাম যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের সঙ্গে আয়নিসিটি কিভাবে রিলেটেড।
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে আমরা ডিটারমাইন করব যে আয়নিক ক্যারেক্টার কেমন হয়। ঠিক আছে, দেখো তার জন্য একটা ইকুয়েশন আমরা ব্যবহার করব। ইকুয়েশনের মাধ্যমে কি করে আমরা আয়নিসিটি চেক করতে পারি। ইকুয়েশনটা হচ্ছে পাউলিং ইকুয়েশন অ্যান্ড পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার। পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার, ওকে। আচ্ছা দেখো, বলছে যে পাউলিং এর একটা এম্পিরিক্যাল ইকুয়েশন আছে। এম্পিরিক্যাল ইকুয়েশনটা এইরকম, সেটা হচ্ছে যে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার that is equal to percent ionic character in AB bond। ধরো AB বন্ড বলছি, তো ধরে নিলাম AB বন্ড। সেটা কি বলছে, সেটা বলছে যে 100 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার -1/4 কাই এ মাইনাস কাই বি তার স্কোয়ার। এইটা এইটা হচ্ছে ইকুয়েশন। এটা একটু লিখে নেওয়া হবে। লিখেছ? ঠিক আছে, লিখেছ? শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার। হুম, শুনতে পাচ্ছ? লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। লিখেছি। আচ্ছা দেখো, তাহলে এই যে ইকুয়েশনটা দাঁড়ালো, এই ইকুয়েশনটা তোমাকে একটু মুখস্থ করতে হবে, কারণ এখানে কোনো আর কিছু ব্যাপার নেই। এটা এই ইকুয়েশনটা থেকে আমাদের অঙ্ক করতে হয়। যদিও পাউলিং থেকে অঙ্কটা আসে না, আমরা দেখছি, পরে আমরা একটু মডিফাই করবো এটাকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এই যে ইকুয়েশন থেকে দেখো, যে কোনো বন্ডের যদি পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার জানতে হয়, তাহলে আমাদের কোনটা নোন থাকতে হবে, কোন জিনিসটা কোন প্যারামিটারটা নোন থাকতে হবে? কাই এ মাইনাস কাই বি। তার মানে কাই এ এবং কাই বির ভ্যালুটা তোমাকে জানতে হবে, বা ডিফারেন্সটা জানতে হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটিটা এখানে হচ্ছে থাম্ব রুল, মানে ইলেকট্রোনেগেটিভিটি তোমার এখানে জানলে তুমি তবেই তার পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বার করতে পারবে। এবার তাহলে পাউলিং এর দেখো পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারের সঙ্গে ডাইরেক্টলি ইলেকট্রোনেগেটিভিটির একটা রিলেশন আছে। তো আমরা যদি বিভিন্ন ডেটা এখানে বসাই, তাহলে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার পাবো। তো পাউলিং সেরকম বিভিন্ন ডেটা করে একটা লিস্ট বানিয়ে দিয়েছে, সেরকম ক্যালকুলেশন করে, সেটা তুমিও করতে পারো। সেটা হচ্ছে কাই এ মাইনাস কাই বি আর পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারের একটা লিস্ট। পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার একটা লিস্ট। দেখো বলছে, পাউলিং বলছে যদি দেখো 0.1 হয় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তাহলে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বলছে 0.5%। ঠিক আছে। আচ্ছা, যদি 0.5 হয় তাহলে এটা বলছে 6.0। যদি এটা 1.0 হয় এটা বলছে 22.0। তারপর বলছে 1.5 যদি হয় এটা 43.0। তারপর বলছে 1.7 যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হয় তাহলে এটা 50। তারপর হচ্ছে 2.0 যদি হয় তাহলে এটা 63। তারপর হচ্ছে 2.5 যদি হয় তাহলে এটা 79। আর 3.0
0 যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হয় তাহলে বলছে 89। তাহলে এই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সগুলো যদি তুমি এখানে বসাও তাহলে এই ডেটাগুলো পাবে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারের। তো সেই ডেটাটা এখানে পাওয়া গেল। তাহলে বর্ডার লাইন কোনটা? দেখো এই হচ্ছে বর্ডার লাইন। তার মানে দেখো 1.7 ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যদি হয় তাহলে 50% আয়নিক ক্যারেক্টার। তাহলে কোভালেন্ট ক্যারেক্টার কত? 50%। 50%। তাহলে 50% আয়নিক 50% কোভালেন্ট, সেটা হচ্ছে এইখানে। তাহলে কোনোটাই মেজর না। কিন্তু যত তুমি এদিকে যাবে তত কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বাড়ছে। তাহলে আয়নিক ক্যারেক্টার কি হচ্ছে, পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার হ্যাঁ বাড়ছে। বাড়ছে। তার মানে এদিকটা হচ্ছে, এরা হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক, এরা 50% ওপরে। তো তাহলে এটাকে আমরা কি বলবো, প্রিডমিনেন্টলি আয়নিক। আর যখন এদিকটা দেখবো, এদিকটা কি হবে, এরা কারা, এদের দেখো পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার 50-এর কম, তাহলে এরা কি প্রিডমিনেন্টলি ওকে, প্রিডমিনেন্টলি আয়নিক আর প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। পেয়েছো, লিখেছো? তাহলে আমরা কি বলতে পারি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কতর উপরে গেলে প্রিডমিনেন্টলি আয়নিক? 50 এর উপর। না, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স সরি 1.7 নেব। 1.7। হ্যাঁ। তাহলে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন কি দাঁড়াচ্ছে, তাহলে ডেল কাই, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স এটা যদি গ্রেটার দ্যান 1.7 হয় তার মানে আমরা কি বলবো, আয়নিক, আয়নিক বন্ড, প্রিডমিনেন্টলি আয়নিক বন্ড। আর যদি লেস দ্যান 1.7 হয়, লেস দ্যান 1.7 হয় তাহলে আমরা কি বলবো, কোভ্যালেন্ট বন্ড। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন এটাই আসছে আউটকাম হিসেবে। আচ্ছা, এবার এই কোশ্চেন, এই যে ইকুয়েশনটা দিয়েছে এটা তো থিওরিটিক্যাল একটা ইকুয়েশন। এবার দেখতে হবে এক্সপেরিমেন্টালি সত্যি সত্যি এই ইকুয়েশনের যে সম্পর্কটা এটা খাটে কিনা, মানে ওই 1.7 হলে 50% হয় কিনা বা 2.0 হলে 63% হয় কিনা, হ্যাঁ, এটা আমাদের রিয়ালিটিতে ম্যাচ করাতে হবে। তো দেখা যায় যে বেশ কিছু লিমিটেশনস এখানে আছে, মানে যেটা পাউলিং ইকুয়েশনে যে থিওরিটিক্যালি যে ব্যাখ্যাটা দিয়েছে যে এই ইকুয়েশনটাকে ফলো করলে যে 1.7 হলে 50% আয়নিক ক্যারেক্টার হবে বা 2.0 হলে 63% আয়নিক ক্যারেক্টার হবে, সেটাকে রিয়ালিটিতে যখন আমরা ম্যাচ করাতে যাই তখন দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রে রিয়ালিটির সঙ্গে জিনিসটা ম্যাচ করে না। সেটা কিরকম আমরা এবার দেখব। তাহলে আমরা দেখব লিমিটেশনস of this equation, limitations of this equation, limitations of this equation। আচ্ছা দেখো, এক নম্বর লিমিটেশন কি, দেখো বলছে যে এই যে ক্যালকুলেশন করে যে লিস্টটা পাওয়া গেল, এটা তুমিও করতে পারে, ক্যালকুলেশন করে তুমিও এই লিস্টটা বার করতে পারতে। করে দেখা গেল রিয়ালিটিতে যখন কোনো একটা কম্পাউন্ড নিয়ে এটাকে চেক করা হচ্ছে তখন দেখা যায় যখন প্রথম দিকে থাকে, মানে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যখন খুব কম, মানে এই 0.1, 0.5, 1.0, এই যে যখন ইলেকট্রনিক ডিফারেন্স খুব কম, তখন এই থিওরিটিক্যালি যে পার্সেন্ট অফ ক্যারেক্টার পাওয়া যাচ্ছে আয়নিক ক্যারেক্টার, এইটার সঙ্গে রিয়ালিটিতে সুন্দরভাবে ম্যাচ করে মোটামুটি। মানে থিওরিটিক্যালি আমরা যেটা পাচ্ছি, এক্সপেরিমেন্টালিও এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এবং পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারের যে সম্পর্কটা রিয়ালিটিতে ম্যাচ করে। কিন্তু যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা যখন হাই হয়ে যায়, মানে 2.0, 2.5, 3 এরকম হায়ার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যখন হয় তখন এই এগ্রিমেন্টটা অতটা ঠিকঠাক নয়, এগ্রিমেন্টটা পুওর। তার মানে ওই যে যদি এই যে আমাদের ইকুয়েশন যেটা বলছে যে 25 যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয় তাহলে 79% আয়নিক ক্যারেক্টার হবে, এটা পুরোপুরি ম্যাচ করে না রিয়ালিটিতে। বা 3.0 যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয় তাহলে 89% হবে, এটা রিয়ালিটিতে ম্যাচ করে না।
রিয়ালিটিতে অন্য পার্সেন্টেজটার ভ্যালুটা অন্য কিছু হয়, তো অতটা এগ্রিমেন্ট হয় না বা এগ্রি করে না রিয়ালিটির সঙ্গে এই পাউলিং ইকুয়েশন। তার মানে কখন এগ্রিমেন্টটা পুয়ার? যখন ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা কি, ইলেকট্রনিক ডিফারেন্সটা যখন খুব লার্জ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ফার্স্ট লিমিটেশন, যে ফর হায়ার ভ্যালু, higher values of chi a minus chi b, the agreement is very poor। তার মানে ইকুয়েশনটা রিয়ালিটির সঙ্গে অতটা ম্যাচ করে না। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বর বলছে যে গ্রুপ 1 হাইড্রাইড, হ্যাঁ, অ্যান্ড গ্রুপ 2 হাইড্রাইডসরা তারা আয়নিক না কোভ্যালেন্ট? বলো দেখি। গ্রুপ 1 হাইড্রাইডস আর গ্রুপ 1 হ্যালাইডস, এই গ্রুপ 1 হাইড্রাইডস এবং গ্রুপ 2 হাইড্রাইডস, এরা আয়নিক নাকি কোভ্যালেন্ট হবে? গ্রুপ 1 মানে কারা? অ্যালকালি মেটাল। গ্রুপ 2 মানে অ্যালকালাইন আর্থ মেটাল। তো অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালি মেটাল, এরা কি ধরনের বন্ড তৈরি করতে চায়, আয়নিক আর কোভ্যালেন্ট? আয়নিক। আয়নিক। তাহলে যে কোনো আদার এলিমেন্টের সঙ্গে এরা আয়নিক কম্পাউন্ড তৈরি করতে চায়, সে হাইড্রাইড হোক, হ্যালাইড হোক, যাই হোক। তাহলে গ্রুপ 1 হাইড্রাইড বা গ্রুপ 1 হ্যালাইড এরা কি প্রিডমিনেন্টলি কি আয়নিক, তাই তো? অ্যালকালি মেটাল হাইড্রাইড বা অ্যালকালাইন আর্থ মেটাল হাইড্রাইড, তো এরা হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক। তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কত হওয়া উচিত, কোন রেঞ্জে হওয়া উচিত? গ্রেটার দ্যান 1.7 না, greater than 1.7 গ্রেটার দ্যান 1.7 এর বেশি বেশি হওয়া উচিত, তাই তো? কারণ এরা প্রিডমিনেন্টলি আয়নিক, তুমি রিয়ালিটিতে জানো। তাহলে এরা প্রিডমিনেন্টলি আয়নিক যদি হয়, তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 1.7 এর উপরে হওয়া উচিত। এটা আমার পাউলিং রুল থেকে জানি। কিন্তু দেখা যায় যে এই যে অ্যালকালাইন আর্থ মেটালের হাইড্রাইড বা অ্যালকালি মেটালের হাইড্রাইড, বিশেষ করে ক্রোমিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এদের যে হাইড্রাইডগুলো, এরা প্রিডমিনেন্টলি আয়নিক, অথচ এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হচ্ছে লেস দ্যান 1.7। বুঝতে পারছো? এরা আয়নিক, অথচ এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু 1.7 এর নিচে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 1.7 এর নিচে, তাহলে পাউলিং অনুযায়ী আমরা এটাকে কোভ্যালেন্ট বন্ড বলার কথা, কিন্তু এরা কিন্তু প্রিডমিনেন্টলি আয়নিক। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমরা ওই এর রিয়ালিটির সঙ্গে এর যে ইকুয়েশন সেটাকে আমরা জাস্টিফাই করতে পারলাম না। তার মানে এটা হচ্ছে লিমিটেশন। তাহলে আমরা কি বলতে পারি? গ্রুপ 1 হাইড্রাইডস and hydrides of calcium, strontium, barium are predominantly ionic, though the chi a minus chi b is less than 1.7, less than 1.7। ওকে, লিখেছো? তাহলে এটার লিমিটেশন বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার দেখো ফর এই আরেকটা লিমিটেশন আমরা দেখব, ফর এইচএফ। হ্যাঁ, ফর এইচএফ কাই এফ মাইনাস কাই এইচ, এটা কত বলো তো? বলতে পারবে কেউ? কাই এফ কত? 2.1 কাই এফ কত? কাই এফ 4.0। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে ম্যাক্সিমাম পিরিয়ডিক টেবিলে, সেটা হচ্ছে 4। আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2.1। তাহলে এদের ডিফারেন্স করলে কত হয়? 1.9, তাই তো? ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার এদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যদি 1.9 হয়, তাহলে এটা মোটামুটি কত পার্সেন্ট আয়নিক কালেক্টর হওয়ার কথা? 63 হ্যাঁ, 2 হলে 63, তাহলে 1.9 মানে অ্যারাউন্ড 60, তাই না? হ্যাঁ, তার মানে which implies
60% ionic character. Ionic character. But actually it is 45% ionic character. তাহলে পাউলিং কি বলছে? পাউলিং বলছে এই যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আমাদের দেখা যাচ্ছে তাতে করে 60% আয়নিক ক্যারেক্টার হওয়ার কথা। তাহলে তো এটা আয়নিক হওয়ার কথা নাকি? বন্ডটা কি হওয়ার কথা? আয়নিক বন্ড হওয়ার কথা প্রিডমিনেন্টলি। হ্যাঁ স্যার। কিন্তু এইচএফ কি আয়নিক বন্ড? আমরা কি জানি এইচএফ কি আয়নিক বন্ড না কোভ্যালেন্ট বন্ড? কোভ্যালেন্ট। তাহলে এটা কিন্তু মিলল না। কত পার্সেন্ট আয়নিক? তাহলে 45% আয়নিক। তাহলে 55% কিন্তু কোভ্যালেন্ট। তাহলে 50% এর উপরে কিন্তু কোভ্যালেন্ট আছে। তার মানে এটাকে প্রিডমিনেন্টলি আমরা কোভ্যালেন্ট বন্ড বলবো। তাহলে এটা কিন্তু আমাদের পাউলিং থেকে কিন্তু খাটলো না। খাটলো? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই যে পাউলিং এক্সপ্রেশন থেকে যেটা রেজাল্ট বেরোলো সেই রেজাল্টটা কিন্তু ফ্রুটফুল হলো না। তার মানে লিমিটেশন চলে এলো। তার মানে এই বেশ কিছু লিমিটেশন এর রয়েছে। তো যখনই লিমিটেশন চলে আসে, কোনো একটা ইকুয়েশন ভার্সাটাইল হয় না, তখনই কি তার মডিফিকেশন প্রয়োজন। তারপরে নতুন একটা কিছু আনতে হবে। তো নতুন বলতে কি, নতুন আরেকজন বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী হ্যানে অ্যান্ড স্মিথ বলে দুজন সায়েন্টিস্ট, তারা এই ইকুয়েশনটাকে মডিফাই করলো। মডিফাই করে তারা তাদের মতো করে একটা নতুন ইকুয়েশন দিল, যেটাকে বলা হবে হ্যানে স্মিথ ইকুয়েশন। এবার এই হ্যানে স্মিথ ইকুয়েশনটাকে ব্যবহার করে দেখা যায় যে যেগুলো ওই লিমিটেশন পাউলিং ইকুয়েশনে আসছিল সেগুলো আর এতে আসছে না। প্লাস যেগুলো আর আদার যা আছে সবগুলোর সঙ্গেই মোটামুটি ঠিকঠাক এগ্রিমেন্ট হলো। তার মানে হ্যানে স্মিথ ইকুয়েশনটা হচ্ছে জাস্ট পাউলিং ইকুয়েশনের মডিফিকেশন। যেখানে পাউলিং ইকুয়েশন থেমে গেল, মানে ও লিমিটেড হয়ে গেল, সেখানে হ্যানে স্মিথ ইকুয়েশনে পুরো জিনিসটা সুন্দরভাবে ব্যাখ্যা করা গেল। তো এই জন্য আমরা এরপরে আমরা এর মডিফিকেশন হিসেবে হ্যানে স্মিথ ইকুয়েশনকে আমরা একটু ডিসকাস করে নেব। এটাকে হেডিং দাও, হ্যানে স্মিথ ইকুয়েশন। ঠিক আছে, লিখেছ? লিখেছ? আচ্ছা, এবার তাহলে কি হচ্ছে, এও ওই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপর বেস করেই পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ইকুয়েশনটা দিয়েছিল। তাহলে আমরা সেটা কি দিয়েছিল সেটাকে দেখে নিই। টু ক্যালকুলেট the percent ionic character in a bond AB from the chi A difference chi B of the combining atoms Hannay and Smith derived an equation as follows. কি বলছে? বলছে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার, যেমন পাউলিং বলেছিল ঠিক এমনি, পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার in AB bond, percent ionic character in AB bond which is equal to 100 into 0.16 chi A difference chi B
হ্যাঁ, আচ্ছা এই কাই এ মাইনাস কাই এ ডিফারেন্স কাই বি যেটা হবে সেটা কিন্তু ম্যাগনিটিউড হবে, মানে মড হবে, হ্যাঁ, মানে পজিটিভ হবে। কাই এ মাইনাস কাই বি প্লাস 0.035 কাই এ মাইনাস কাই বি তার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন। এটাকেই জাস্ট আর অল্টারনেটিভলি আমরা লিখতে পারি। দেখো 100টাকে ভিতরে যদি ঢুকিয়ে দিই তাহলে কত হবে, 16 কাই এ মাইনাস কাই বি, আচ্ছা প্লাস এটা কত হয়ে যাবে 3.5, তাই না? 3.5 কাই এ মাইনাস কাই বি তার স্কোয়ার। এটা হয়ে গেল পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার। পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার। ওকে ওকে, হ্যাঁ স্যার। ওকে। তো এখানে বলা হচ্ছে, এখানে আগেরটার ক্ষেত্রে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার কত, মানে 50% হচ্ছিল কত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সে? 1.7। 1.7। তাহলে এরও একটা তো ভ্যালু থাকবে, নিশ্চয়ই আলাদা কিছুই হবে, 1.7 হবে না। এখানেও ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের একটা ভ্যালুর জন্য পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ফিক্স হবে। তাহলে আমরা এখানে যে তুমি এটা বসিয়ে দেখতে পারো, যে আমরা দেখতে পারি যে এখানে যদি 2.1 হয় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তবে 50% আয়নিক ক্যারেক্টার বেরোবে। মানে এখানে যদি 2.1 বসাও তাহলে 50% বেরোবে। তার মানে এখানে আমরা লিখতে পারি দি অ্যাবাভ equation reveals that for chi a difference chi b এইটা যদি 2.1 হয়, the percent ionic character becomes 50. Okay, becomes 50, ঠিক আছে? তাহলে 2.1 হলে 50। এবার যদি 50 একই রকম ভাবে মানে 2.1 আর 50% এর নিচে হয়, তাহলে আমরা কি বলবো, প্রিডমিনেন্টলি কি হবে, কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট। হ্যাঁ, আর দাঁড়াও এটাকে এইভাবে লিখি, এটা এইভাবে না, এটাকে আমরা লেস দ্যান সাইন দেবো। যদি গ্রেটার হয় তাহলে কি হবে, প্রিডমিনেন্টলি আয়নিক। ওকে, 2.1 এর নিচে আর 2.5 এর উপরে লিখেছো। স্যার বলছি পরীক্ষায় আসলে কোনটা দিয়ে করব? পরীক্ষায় যদি কিছু না বলে তাহলে হ্যানি স্মিথ ইকুয়েশন, আর যদি বলে দেয় তাহলে যেটা বলবে সেটা। কারণ এই দুটো ইকুয়েশনের মধ্যে তোমার, হ্যাঁ এই দুটো ইকুয়েশনকে আমরা লিখলাম, আমরা পাউলিংটা তো না মানে না পড়ালেও হতো। পাউলিংটা কেন পড়ালাম, কারণ পাউলিংয়ে কি ভুল হলো সেটাকে সংশোধন করলো হ্যানি স্মিথ, সেই জন্য পড়েছি। কারণ পাউলিংটা প্রথমে এসছে, হ্যানি স্মিথটা পরে এসছে, তো ওই জন্য আমরা দুটো জিনিস পড়ালাম। এবার তোমার পরীক্ষায় যদি কিছু না বলে তাহলে তুমি সবসময় হ্যানি স্মিথ করবে, কারণ হ্যানি স্মিথটাই আমরা কি বললাম, সবচেয়ে ভার্সেটাইল, সে সবকিছুকে এক্সপ্লেন করেছে, এখানে লিমিটেশন নেই। কিন্তু যখন তুমি পাউলিং করবে তাহলে পাউলিং তোমার লিমিটেশন আছে। এবার পরীক্ষায় যদি বলে দেয় যে পাউলিং ইকুয়েশন ইউজ করে বলো, তাহলে তোমার পাউলিং ইকুয়েশন ইউজ করে বলতে হবে। আর যদি বলে হ্যানি স্মিথ ইকুয়েশন ইউজ করে বলো তাহলে হ্যানি স্মিথ বলবে। আর যদি কিছু না বলে তাহলে হ্যানি স্মিথ, কারণ হ্যানি স্মিথটাই সবচেয়ে বেশি ভালো ইকুয়েশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তাহলে এবার কোশ্চেন লেখো। এখান থেকে কোশ্চেন কি কি হতে পারে। থিওরিটিক্যাল পার্ট আমাদের এইটুকুই আছে, এটাতে জাস্ট কোশ্চেনগুলো আমাদের এখান থেকে প্রবলেম আসে, সেটা হচ্ছে ক্যালকুলেট the percent ionic
character in HCl molecule given chi of Cl is equal to 3.0, chi of H equal to 2.1. আর কিছু দিতে লাগবে? না স্যার। না, তাহলে কোন ইকুয়েশন ব্যবহার করবে? হ্যানে-স্মিথ ইকুয়েশন ব্যবহার করবে। তাহলে হ্যানে-স্মিথ ইকুয়েশন ব্যবহার করে এটাকে ক্যালকুলেট করে দেখবে কত আসে। ঠিক আছে? তো অ্যান্সার আসবে মোটামুটি দেখবে এখানে আমি অ্যান্সারটা, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা এখানে বসে করাচ্ছি না, কি সিম্পল জিনিস। 17.2%, এটা আসছে কিনা এটা দেখো তো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন, মানে বেশ কিছু কোশ্চেন আমি দিয়ে দিই তোমাদের হোমওয়ার্কের জন্য। দেখো, ক্যালকুলেট the percentage of ionic character in CSF bond in CSF molecule the electronegativity difference electronegativity values of cesium and fluorine are 0.7 and 4.0 respectively. ঠিক আছে, তাহলে এটার জন্য বলছে also predict the nature of KCl, KCl বলছি, the nature of CSF molecule, মানে নেচার মানে তোমাকে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট নাকি প্রিডমিনেন্টলি আয়নিক সেটা বলতে হবে। ঠিক আছে, সেইটা তোমাকে বলতে হবে। পারা যাবে তো? একই তো না? শুধু এই দুটো ডেটা লাগবে সব কোশ্চেনে, যাই দিক দুটো ডেটা একই কোশ্চেনে বসাবে। এটা দেখবে মোটামুটি 90.9% আসছে কিনা, এটা একটু দেখবে। হ্যাঁ, এটা অ্যান্সার দেখবে, এটা মেলাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো। ক্যালকুলেট the percent ionic character of KCl bond in KCl molecule the electronegativity values of potassium and chlorine are 0.8 and 3.0 respectively. Also predict the nature of KCl
মলিকিউল। ঠিক আছে, এটার অ্যান্সার হবে দেখবে 52.1%। অ্যান্সার হবে, এটাও মিলিয়ে দেখবে। ঠিক আছে, পারা যাবে তো, এটাও একই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটু বড় কোশ্চেন দিই। একই জিনিস, একই ফর্মুলা, শুধু জাস্ট ভ্যালুগুলো আলাদা। অ্যারেঞ্জ দি molecules HF, HCl, HBr, HI in decreasing order of the percent ionic character in HX bond, যেখানে X ইকুয়াল টু হচ্ছে F Cl Br I, বলছে electronegativity values are as, কি বলছে, ফ্লোরিন হচ্ছে 4.0, ক্লোরিন হলো 3.0, ব্রোমিন হলো 2.8, আর আয়োডিন 2.2, আর হাইড্রোজেন হচ্ছে 2.1। ঠিক আছে, তাহলে এদের তোমার প্রত্যেকের পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বার করতে হবে। এবার কবার ইকুয়েশন কবার এই ক্যালকুলেট করতে হবে? প্রত্যেকের জন্য একবার করে। তাহলে 4 বার। তবে 4 বার তাহলে 4টে ডেটা আসবে না? তাহলে 4টে ডেটা এসে এবার তোমার পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার দেখতে হবে। তাহলে অ্যান্সারগুলো লিখে নাও, মিলিয়ে নেবে। অ্যান্সার হবে এইচএফ এর জন্য পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার হবে হচ্ছে 43%, HCl হবে 17%, HBr এ হবে 13%, আর HI এ হবে 7%। এটা হচ্ছে উত্তর, মিলিয়ে নেবে অঙ্কগুলো করে, এই উত্তরগুলো আসছে কিনা দেখে নেবে। ঠিক আছে, করাতে হবে একটাও এক্সাম্পল, একটাও কি সলভ করতে হবে? স্যার আগে আমরা নিজেরা ট্রাই করি, তারপরে একদমই যদি একদমই। না পারি তখন। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কিছু করার নেই, মানে তুমি জাস্ট ফর্মুলাই বসাবে। এই যে এই ফর্মুলাটা, এ তো বাচ্চা ছেলেরাও পারবে। এখানে জাস্ট এই ভ্যালুটাকে বসাতে হবে, ইলেকট্রোনেগেটিভ ভ্যালুগুলো পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারগুলো, তার করে দেওয়ার কিছু নেই। ঠিক আছে, আর এখানে খেয়াল রাখবে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা যেন পজিটিভ হয় সবসময়, মড নেব ম্যাগনিটিউড, আর এটা স্কোয়ার করলে তো পজিটিভ হবেই। তারপরে সবসময় বেস্ট হবে বড় থেকে ছোটটা বিয়োগ করবে সবসময়। ওকে, লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের একটা টপিক ছিল পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার, এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা এবার ডিসকাস করব, সেটা হচ্ছে খুব ভাইটাল একটা টপিক, এখান থেকে কোশ্চেন তো আসবেই আসবে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, যেটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ডাইপোল মোমেন্ট কাকে বলে? ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে, ধরো কোনো একটা বন্ড এবি, এবার এই এবি বন্ডের মাথায় ধরো দুটো ডিফারেন্ট এলিমেন্ট, মানে একটা পোলারিটি আছে, ডেল প্লাস এবং ডেল মাইনাস।
এবার এই ডেল প্লাস ডেল মাইনাসটাকে আমরা ধরছি, ধরো এটা প্লাস কিউ, এদিকটা হচ্ছে মাইনাস কিউ, এরকম ধরছি। তাহলে এদের চার্জ সেপারেশনটা কত হলো তাহলে? কিউ, তাই তো? কিউ অ্যামাউন্ট অফ পার চার্জ সেপারেশন। তার মানে কিউ অ্যামাউন্ট অফ চার্জ এদিকে বেশি গিয়েছে এর দিকে, আর বি এর দিকে কম। তাহলে ম্যাগনিটিউড অফ চার্জ হচ্ছে কিউ, যেটা সেপারেশন হয়েছে। এবার কতটা সেপারেট আছে তারা? এই কিউ প্লাস আর কিউ মাইনাসের মধ্যে ডিস্টেন্সটা কতটা, সেটাকে যদি আমরা ডি বলি, তাহলে এটাকে কি বলা হবে? ডিস্টেন্স অফ চার্জ সেপারেশন, মানে চার্জ, ডিস্টেন্স অফ চার্জ সেন্টার্স। তাহলে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে বলা হবে যে ডাইপোল মোমেন্টটা যেটা হবে, সে ডাইপোল মোমেন্টটা হচ্ছে এই অ্যামাউন্ট অফ চার্জ এবং তাদের ডিস্টেন্সের গুণফল। বুঝতে পারছো? তাহলে এখানে ইউ কি, মিউ কি হবে? মিউ হবে ওই কিউ কিউডি। ইন্টু ডি, এইটা হবে তোমার ডাইপোল মোমেন্ট। ওকে, এবং ডাইপোল মোমেন্ট যেহেতু একটা ভেক্টর, তাহলে তার একটা ভেক্টর সাইন দিতে হবে, কিন্তু আমরা যেহেতু ম্যাগনিটিউড বার করছি, তাহলে আমরা ভেক্টর সাইনটা দেবো না এখন। আচ্ছা, তাহলে কি হচ্ছে? দি ডিগ্রি অফ পোলারিটি, ডিগ্রি অফ পোলারিটি of a polar bond বা of a polar covalent bond or of a polar molecule is expressed in terms of its dipole moment. Its dipole moment mu, লিখে নাও। আমরা বলতে পারি যে ডাইপোল মোমেন্ট mu is equal to magnitude of electric charge into distance of charge centers, ডিস্টেন্স অফ চার্জ সেন্টার্স। তো ডিস্টেন্স অফ চার্জ সেন্টার্স মলিকুলের ক্ষেত্রে কি বলবো? সেটা কি? সেটা ইকুয়াল টু কি? ওই বন্ড লেন্থটা। এক্স্যাক্টলি, সেটাই বন্ড লেন্থ। আমরা সিম্পলি এত কিছু বলতে যাবো কেন, তাহলে সিম্পলি বলবো আমরা বন্ড লেন্থ। তাহলে বন্ড লেন্থটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স অফ চার্জ সেপারেশন। তাহলে এই হয়ে গেল আমাদের ডাইপোল মোমেন্টের জেনারেল এক্সপ্রেশন। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা যদি বলি তাহলে মিউ ইজ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক চার্জ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, যেখানে কিউ এর ইউনিটটা কি? যদি সিজিএস এ বলি, কিউ এর ইউনিট কি হবে? কিউ এর ইউনিট ইএসইউ না কুলম। সিজিএস এ? আচ্ছা, আর এটা কি হবে তাহলে? সেন্টিমিটার। কেন ছোট ইউনিট নিচ্ছি? কারণ বন্ড লেন্থ তো খুব ছোট, তাহলে আমরা মিটার নেব না, সেন্টিমিটার নেব। আর এদিকে তাহলে সিজিএসএস ইএসইউ হবে, তাহলে ইএসইউ সেন্টিমিটার। তাহলে ইউনিট অফ ডাইপোল মোমেন্ট সেটা কি হবে? ইএসইউ সেন্টিমিটার। এটা কিসে? সিজিএস। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, আমরা জানি কি এটাকে আমরা জাস্ট ইএসইউ থেকে, সিজিএস থেকে আবার আমরা এটাকে অন্যান্য মানে কুলম্বে কনভার্ট করতে পারি, মানে এসআই তে কনভার্ট করতে পারি। কিভাবে? উই নো কি 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, এটা মানে কত? কত কুলম? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম না?
হ্যাঁ স্যার। তাহলে 1 ইএসইউ মানে কত হবে? তাহলে 1.602 ডিভাইড বাই 4.8 ইন্টু, আর এই 10 আর 19 এটা কেটে যাবে, কেটে গিয়ে 10⁻⁹ কুলম্ব হবে। তাহলে এটা ভাগ করলে কত হয়? এটা ভাগ করলে দেখবে 3.3375 ইন্টু 10⁻⁻10 হয়ে যাবে। এটা মানে আমরা এক ঘর সরিয়ে দিয়েছি, এত কুলম্ব 1 ইএসইউ মানে। ওয়ান ইএসইউ মানে এত কুলম্ব। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা আমরা জাস্ট কনভার্ট করে নিতে পারবো। আচ্ছা, আবার 1 সেন্টিমিটার মানে কত? কত মিটার বলো? 1 মিটার মানে তো 100 সেন্টিমিটার, তাহলে উল্টো করে দিলে কত হবে? 10⁻⁻2 মিটার। 2 মিটার, তাই তো? তাহলে এটা হয়ে গেল কনভার্সন। তাহলে আমরা যদি এবার সিজিএস থেকে এসআই তে কনভার্ট করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি 1 ইএসইউ সেন্টিমিটার মানে আবার কত কুলম্ব মিটার? 3.3375 ইন্টু 10⁻⁻12 হয়ে যাচ্ছে না? 10 আর এই 2 হ্যাঁ স্যার। কুলম্ব মিটার। কুলম্ব মিটার, সিটা ক্যাপিটাল, হ্যাঁ? আবার নাহলে সেন্টিমিটার হয়ে যাবে যদি মাঝখানে ফুল স্টপটা না দাও। কুলম্ব ডট এম, কুলম্ব মিটার। তাহলে আমরা এই সিজিএস থেকে এসআই তে কনভার্ট করতে পারবো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আর একটা জিনিস দেখো। আরেকটা জিনিস হচ্ছে যে আর এদের এই যে ডাইপোল মোমেন্টের একটা জেনারেল ইউনিট আছে, কি বলতো সেটা? কেউ জানো? ডিবাই। ডিভাই, ভেরি গুড। তাহলে 1 ডিভাই, এই ডিভাই হচ্ছে ইউনিট। এবারে ডিভাইয়ের সঙ্গে ইএসইউ সেন্টিমিটারের একটা রিলেশন আছে। আমরা ইএসইউ সেন্টিমিটার বা কুলম মিটার এগুলো না বলে আমরা সেটাকে ডিভাই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কি রিলেশন সেটা? বলছে 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার মানে হচ্ছে 1 ডিভাই। তাহলে আমাদের এত বড় সংখ্যা না বলে আমরা জাস্ট 1 ডিভাই বলতে পারি। এবার দেখো 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার মানে আবার কত কুলম মিটার? 1 ইএসইউ মানে 1 ইএসইউ সেন্টিমিটার মানে এত কুলম মিটার। তাহলে 10⁻⁻18 মানে জাস্ট ওটা ওর সঙ্গে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ারটা যদি যোগ হয়ে যায় তাহলে 18 আর 12 কত হবে? 30। তাহলে -30 কুলম মিটার। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, আবার দেখো ইএসইউ সেন্টিমিটারকে আমরা যদি ইএসইউ অ্যাংস্ট্রম করতে চাই, তাহলে অ্যাংস্ট্রম সেন্টিমিটার আর অ্যাংস্ট্রমের মধ্যে পার্থক্য কি? জাস্ট 2 ঘরের, এই সরি 2 ঘর বলছি মানে 8 ঘরের, তাই তো? 1 সেন্টিমিটার মানে কত অ্যাংস্ট্রম? 10⁻⁻8। না, 1 সেন্টিমিটার মানে কত অ্যাংস্ট্রম? 10⁻8। অ্যাংস্ট্রম তো ছোট ইউনিট। তাহলে 1 সেন্টিমিটার মানে 10⁻8 অ্যাংস্ট্রম। তাহলে আমরা যদি এটাকে অ্যাংস্ট্রমে নিয়ে যাই মানে ইএসইউ আর অ্যাংস্ট্রম, তাহলে আমাদের এটা কি হবে? এখানে মাঝখানে কত হবে? 10⁻10। -10। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই হলো আমাদের বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন ইউনিটের মধ্যে ইন্টার কনভার্সন, মানে একটা থেকে আরেকটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা এই যে ডাইপোল মোমেন্টের যে বেসিক কনসেপ্টটা জানলাম, যে ডাইপোল মোমেন্ট সংজ্ঞাটা কি, এই ডাইপোল মোমেন্টটা জেনে আমার কি লাভ হবে, আমি কেন পড়বো এই জিনিসটা, তাহলে অ্যাপ্লিকেশনটা কি? আমরা সবসময় কোনো কিছু পড়ি তার কিছু একটা ইউটিলিটি বা আছে বলে, বা তার অ্যাপ্লিকেশন আছে বলে। তাহলে এর অ্যাপ্লিকেশনটা কি আছে আমরা প্রথমে এটা জেনে নিই। তাহলে আমরা লিখবো অ্যাপ্লিকেশনস অফ ডাইপোল।
অ্যাপ্লিকেশনস অফ ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, দেখো আচ্ছা প্রথম অ্যাপ্লিকেশন যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ আয়নিক ক্যারেক্টার in a bond. Amount of ionic character in a bond. এটা হেডিং দাও। দিয়েছো? আচ্ছা আচ্ছা, অ্যামাউন্ট অফ আয়নিক ক্যারেক্টার ইন এ বন্ড, এটা অ্যাকচুয়ালি তো এই পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারটাই তো, তাই না? কোন একটা বন্ডের মধ্যে কতটা আয়নিক ক্যারেক্টার আছে, তার মানে সেটাই তো পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার, যেটা আমরা একটু আগে পড়লাম। তো পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার এই আগে যেটা পড়লাম সেটা কিসের বেসিসে আলোচনা করলাম আমরা? কি ভ্যালু থেকে আমরা পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারটা বার করতে পারছি? ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু থেকে। ভেরি গুড, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু থেকে আমরা পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারটা ডিটারমাইন করছিলাম ইউজিং হ্যানেস স্মিথ ইকুয়েশন অর পাউলিং ইকুয়েশন। এবার এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইপোল মোমেন্টকে ব্যবহার করে কি করে আমরা কোনো একটা বন্ডের মধ্যে কতটা আয়নিক ক্যারেক্টার আছে সেটা বার করতে পারি কিনা। ঠিক আছে, ডাইপোল মোমেন্টে কি করে তুমি এটাকে কি করে আমি এর মধ্যে সামঞ্জস্য দেখতে পাচ্ছি। দেখো তুমি সিম্পলি বোঝো কোনো একটা বন্ডের মধ্যে যত চার্জ সেপারেশন বাড়বে, মানে এই যে প্লাস কিউ অ্যামাউন্ট বা প্লাস মাইনাস কিউ অ্যামাউন্ট, এটার অ্যামাউন্টটা যত বাড়বে তত বন্ডের মধ্যে পোলারিটি বাড়বে কি বাড়বে না? বাড়বে। হ্যাঁ, তোমার আয়নিসিটি বাড়বে। তাহলে দেখো, তবে কিউ যদি বাড়ে আয়নিসিটি বাড়বে। এবার কিউ যদি বাড়ে দেখো মিউ বাড়বে না? হ্যাঁ স্যার। তার মানে বলতে পারি মিউ যদি বাড়বে তাহলে আয়নিক ক্যারেক্টার বাড়বে। ওকে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি বাবা, আবার দেখো চার্জ সেপারেশন যত বাড়বে তত পোলারিটি বাড়বে, তাহলে চার্জ সেপারেশন বাড়লে আবার মিউ বাড়বে। তার মানে অ্যাজ এ মানে হোল আমি দুটো জিনিসকে কম্বাইনলি বলতে পারি যে আলটিমেটলি ডাইপোল মোমেন্ট যদি বাড়ে কোনো একটা বন্ডের মধ্যে তাহলে বন্ডের মধ্যে আয়নিসিটি বাড়বে। তাহলে আমরা কি সম্পর্ক পেলাম এখানে? একটা সরল সম্পর্ক পেলাম না? একটা প্রপোর্শনাল রিলেশন পেলাম না? ডাইপোল মোমেন্ট এবং পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার, যে ডাইপোল মোমেন্ট যত ইনক্রিজ করবে কোন একটা বন্ডের মধ্যে তত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারও বাড়বে। তার মানে আমরা আগেরটা দেখছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি বাড়ে তাহলে আয়নিক ক্যারেক্টার কেমন বাড়ে, তো সেটাও আমরা দেখছিলাম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বাড়বে আয়নিক ক্যারেক্টার বাড়বে, এটাও প্রপোর্শনাল রিলেশন ছিল, তার মধ্যে বেস করে আমরা হ্যানেস স্মিথ ইকুয়েশন ব্যবহার করেছিলাম। ঠিক তেমনি এখানেও আমরা ডাইপোল মোমেন্টকে ব্যবহার করে আমরা পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, তো সেইটা আমরা শিখবো। তার মানে আমাদের কাছে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টারের দুটো হাতিয়ার থাকবে, একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বা ইলেকট্রোনেগেটিভিটি, আর একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এই দুটো জিনিসকে ব্যবহার করে আমরা দুভাবে আমরা পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বের করতে পারি। এবার পরীক্ষায় যেরকম ডেটা থাকবে সেরকম ভাবে তুমি পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বার করবে। তো এটা আমরা এখান থেকে কিভাবে হয় সেটা আমরা একটু ডিসকাস করে নিই। দেখো তাহলে এখানে আমরা আলোচনা করব অ্যামাউন্ট অফ আয়নিক ক্যারেক্টার ইন এ বন্ড, সেটা হচ্ছে আমরা ডাইপোল মোমেন্টকে ব্যবহার করে কি করে করব। তাহলে লেখো the value of dipole moment can be used for determining the amount of ionic character in a bond. আচ্ছা, greater is the degree of polarity of a diatomic molecule the larger will be its
dipole moment. Larger will be its dipole moment, and consequently greater will be its percent ionic character. হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে যেটা মুখে বললাম সেটা আমরা লিখলাম, যত ডিগ্রি অফ পোলারিটি বেশি হবে তত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বাড়বে। তাহলে এবার এর ইকুয়েশনটা কি হবে, আমরা ইকুয়েশনটা এবার লিখব। সেখানে বলছে পার্সেন্ট ionic character in AB bond. ওকে, সেটা কত বলছে, এটা একটা রেশিও। কিরকম বলছে, উপরে হবে হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালুস ভ্যালু অফ মিউ, আর নিচে হবে থিওরিটিক্যাল ভ্যালু অফ মিউ ইন্টু 100। এইটা হলো পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার। তারপরে এটাকে খুব সংক্ষেপে আমরা যদি লিখি তাহলে এরকম লেখা হয় মিউ ইএক্সপি ডিভাইড বাই মিউ থিওরিটিক্যাল ইন্টু 100। তাহলে এটা হলো পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, খুব সহজ, এটা ক্যালকুলেশন আরো খুব তাড়াতাড়ি হয়, কারণ ছোট্ট ইকুয়েশন। ঠিক আছে, ধরো এরকম একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটাকে বুঝি। ধরো HCl, হ্যাঁ HCl। আচ্ছা, HCl এর ক্ষেত্রে বলা রয়েছে তোমার, ধরো বলা হয়েছে মিউ এক্সপেরিমেন্টালটা এক্সপেরিমেন্টালি প্রুফড, সেটা তোমার হাতে নেই, তোমার পরীক্ষার সময় ডেটাটা দেওয়া থাকবে 1.03 ডিবাইকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, চার্জ সেপারেশন যেটা হচ্ছে ডিস্টেন্স অফ চার্জ সেপারেশন ডি অফ HCl, সেটা বলা আছে 1.27 অ্যাংস্ট্রম, এটা বলা আছে। আর ইটা বলা আছে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, একটা ইলেকট্রনিক চার্জ। তাহলে এবার তুমি কি করে পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বার করবে? আচ্ছা, পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বার করতে গেলে দেখো, তোমার এক্সপেরিমেন্টাল মিউটা তো বলা আছে, তাই না? সেটা কত? 1.03 ডিভাইড। 1.03। তাহলে আমার কি ডিটারমাইন করে নিতে হবে, শুধু ক্যালকুলেশনটা কি করে নিতে হবে? মিউ থিওরিটিক্যালটা বার করে নেব। হ্যাঁ, কি করে করতে হবে? জাস্ট থিওরিটিক্যাল মানে হ্যাঁ ই ইন্টু ডি, এইটা ইন্টু এটা, এই দুটো গুণ করলে ই ইন্টু ডি করলে আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশন বেরিয়ে যাবে। তাহলে আমরা সেটা করে নেব। তাহলে মিউ থিওরিটিক্যালটা হচ্ছে, তাহলে কত হবে? 4.8 ইন্টু 10⁻⁻10 ESU ইন্টু ডিটা কি, এটা হচ্ছে 1.27। আচ্ছা, অ্যাংস্ট্রমটাকে আমরা কি করব, সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে 10⁻⁻8 সেন্টিমিটার। তো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো তো? শুধু 4.8 আর 1.27 গুণ করলে কত হয় দেখবে? 6.096 6.09 ইন্টু 10⁻⁻ কত হচ্ছে? -8 ESU সেন্টিমিটার। তাহলে -8, এই যে এই পার্টটাকে কি বলা হয়? এই যে এই পার্টটাকে কি বলা হয়? এই পার্টটাকে কি বলা হয়? 1 ডিভাই 1 ডিভাই বলে না? তাহলে আমরা এটাকে কি সিম্পলি বলতে পারি? 6.09 ডিভাই, 6.09 ডিভাই। ওকে,
তাহলে আমাদের থিওরিটিক্যাল মিউ বেরিয়ে গেল আর এক্সপেরিমেন্টাল মিউটা দেওয়া আছে, তাহলে আমাদের পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বার করতে কোনো অসুবিধা নেই। পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার সেটা কত হবে, পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ইন HCl বন্ড সেটা কত হবে, সেটা হবে 1.03 ডিভাইডেড বাই 6.09 ইন্টু 100, এইটা হবে ক্যালকুলেশনের অ্যান্সার। তাহলে কত হচ্ছে দেখো তো, সিক্সটিন পয়েন্ট নাইন ওয়ান টু 16.91%। এটা অ্যান্সার হলো না? দেখো তো সবার মিলেছে কিনা। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমরা জিনিসটাকে ক্যালকুলেট করতে পারি, পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা নেক্সট। এটা ক্যালকাটাতে খুব সহজ একটা কোশ্চেন এসেছিল একবার। দেখো, দি ডাইপোল মোমেন্ট of a gas phase HBr molecule is 0.827 dBi। হ্যাঁ, এটা বলেছে, আর বলছে ডিটারমাইন the charge distribution in this diatomic molecule if the bond distance is 141.5 picometer। সেটা হচ্ছে, সেখানে বলা আছে 1 ডিবাই মানে হচ্ছে 3.336 ইন্টু 10⁻³ কুলম মিটার, এটা বলা আছে। আর বলা আছে 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার, এই দুটো বলা আছে। তা খুব সিম্পল, কি করবে এটার অ্যান্সার। হুম, বলো। এটা কি মিউ থিওরিটিক্যাল দেওয়া? না, এটা কিছুই নেই অঙ্কটাতে এক্সপেরিমেন্টালি ডেটা বলেছে, মিউটা দেওয়া রয়েছে, তাই তো? মিউ দেওয়া রয়েছে তো, হ্যাঁ আর কি স্যার দেওয়া রয়েছে? মিউ বাই ডি বের করে দিলেই তো হয়ে যায়। ব্যাস, আবার কি সিম্পল। এটা ডাইপোল, এখানে কোনো পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার অঙ্ক নয়, এটা হচ্ছে প্রথম ডাইপোল মোমেন্টের এখান থেকে বেসিক কোশ্চেন। মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, কিউটা বার করতে হবে। ডি থেকেই তো বার করতে হবে। হ্যাঁ, তার মানে মিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি। তার মানে এইটা ডেটা দেওয়া রয়েছে, এইটা ডেটা দেওয়া রয়েছে, এটা বার করতে হবে। পারবে না? হ্যাঁ স্যার। তাহলে এইসব কোশ্চেন দিয়েছে সিইউতে, বুঝেছো? তাহলে এইটা বার করতে হবে।
বার করলে হয়ে গেল, এটা করে নিও বাড়িতে, ঠিক আছে? শুধু পিকোমিটারটাকে চেঞ্জ করে নেবে আর ডিবাইটাকেও চেঞ্জ করে নেবে, করে ইএসইউতে নিয়ে আসবে বা কুলম্বে, যেভাবে খুশি। তোমার অ্যান্সারটা তো কুলম্বে আসবে, সেইভাবে তুমি কনভার্ট করে নেবে, ঠিক আছে? ডিবাইটাকে কুলম্ব মিটার করে নেবে, হ্যাঁ, আর এদিকে পিকোমিটারটাকে মিটার করে নেবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এটা করো তো দেখি। পরে কোশ্চেন বলছে ক্যালকুলেট chi li from the given data of LIF। সেখানে কি বলছে? Dipole moment is equal to 6.32 d by, হ্যাঁ, ডাইপোল মোমেন্ট হচ্ছে 6.32 d by, chi f টা হলো 4.0 d by, এই 4.0, আর বন্ড লেন্থ বলা আছে 0.156 ন্যানোমিটার, 156 ন্যানোমিটার, ঠিক আছে? বুঝলে হ্যাঁ স্যার। কিভাবে করব, কিভাবে করতে হবে এটা? বলো বলো বলো, কিভাবে? খুব সহজ তো। ডাইপোল মোমেন্ট, তারপরে ওটাকে ভাগ করবো বন্ড লেন্থ দিয়ে, তো এক্ষেত্রে যেহেতু একটা তো ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে অন্যদিকে এনে প্লাস করে দিলে তখন হবে না? না, তোমার তো দেখো, আহ, তোমার কাই এলাই বার করতে হবে, এই হচ্ছে কথা। তাহলে কাই এলাই যদি বার করতে হয় তোমার, তো কিভাবে তুমি করবে? মোটামুটি তোমার পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার লাগবে তাহলে। হ্যাঁ স্যার, কিন্তু কিউ তো দেওয়া নেই তো। তুমি থিওরিটিক্যাল বার করবে, সেখানে তোমার কিউ এর কোনো দরকার আছে? কিউ তো তোমার সবসময় ই, থিওরিটিক্যাল ক্যালকুলেশনে কিউটা কি সবসময় ইলেকট্রনিক চার্জ না? এই অঙ্কটা আমরা কি করেছি? ইকুয়াল টু ও, 4। তাহলে স্যার হবে ওই পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বিয়োগ বের করে নেবো মিউ এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল দিয়ে, তারপরে ওই ওই ইকুয়েশনটায় বসিয়ে দিয়ে ওই হ্যান মানে স্পিড যে হ্যাঁ, ইকুয়েশনটা বসিয়ে দিয়ে ওখান দিয়ে। হ্যাঁ, এইটাই, আর কিছু নেই। তোমার ইলেকট্রনিক সবসময় থিওরিটিক্যাল যখন ক্যালকুলেট করবে তখন কিউটা সবসময় ইলেকট্রনিক চার্জ, মনে থাকবে? থিওরিটিক্যাল যখন ক্যালকুলেট করবে, তাহলে আমাদের এখানে তবে প্রথম কাজটা কি? প্রথম দেখো, এই কোশ্চেনটা হচ্ছে দুটো কনসেপ্টকে মার্জ করে দিয়েছে। আগে যেটা পড়েছো হ্যারি স্মিথ, এবং এখন যেটা ডাইপোল মোমেন্টে যেটা পড়ছো, এই দুটোকে মার্জ করে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, প্রথমে আমার কি বার করে নিতে হবে? মিউ থিওরিটিক্যাল। আচ্ছা, মিউ থিওরিটিক্যাল কি করে বার করব? মিউ থিওরিটিক্যাল বার করব ই ইন্টু ডি দিয়ে। ই কত? ই হচ্ছে আমার আমার কুলম্বে যদি বার করি তাহলে 1.6 ইন্টু 10⁻−19 কুলম। আচ্ছা, ডি কত বলেছে? ডি মানে বন্ড লেন্থ, বন্ড লেন্থ হচ্ছে 0.156 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত, কত মিটার? 10⁻⁹। 9 মিটার। তাহলে এইটা হয়ে গেল আমার কি, এটা হয়ে গেল মিউ থিওরিটিক্যাল। এটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে। দেখবে এরকম আসবে 2.496 ইন্টু 10⁻⁻29 কুলম মিটার। এটা এসছে কি দেখো তো।
এসছে? না স্যার 2.4 4 ইন্টু 10 টু মাইনাস 29 আমার এরকম এসছে। হ্যাঁ 2.4 ইন্টু 10 হ্যাঁ আমারও এরকম কত 2 পয়েন্ট এরকম এসছে কত? হচ্ছে আপনি যেটা লিখেছেন 2.496 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 29 কুলম্ব মিটার ওটাই এসছে। হ্যাঁ তাহলে এটা এসছে তো। এবার এবার এখানে কি করবে, পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার বার করে নেবো। পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার মানে কি, তাহলে আমাদের মিউ এক্সপেরিমেন্টাল মাইনাস মিউ থিওরিটিক্যাল ইন্টু 100, এটা তো। তাহলে এটা যদি হয় তাহলে এখানে মিউ এক্সপেরিমেন্টাল আমার কত কত দেওয়া রয়েছে, 6.32। 6.32 ডিভাইড এবার ডিভাইডটাকে আমার কুলম্ব মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 3.33 বা 3.34 দেওয়া যায় অ্যাপ্রক্সিমেটলি যদি কিছু না বলা থাকে। তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কুলম্ব কুলম্ব মিটার ডিভাইডেড বাই মিউ থিওরিটিক্যাল কত হচ্ছে আমাদের 2.496 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 29 কুলম্ব মিটার ইন্টু 100। তাহলে এটা করলে কত হয়, এটা করলে দেখবে ওই 84.33% এরকম একটা ভ্যালু আসবে। হয়েছে? লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার যখনই চলে আসবে তখন আমরা কি করব, তখন এই পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার থেকে ইলেকট্রোনেগেটিভিটি বার করার রুল কি, হ্যানে স্মিথ ইকুয়েশন, তাই না? ইউজিং দি হ্যানে স্মিথ ইকুয়েশন কি হয়েছে না 84.33 ইজ ইকুয়াল টু কত, তাহলে 16 ইন্টু দেখো ভ্যালু 4.0 মাইনাস কাই অফ এলআই প্লাস 3.5 ইন্টু 4.0 মাইনাস কাই অফ এলআই তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা দেখবে ক্যালকুলেট করলে 35 না 3.5, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে 35 3.5 কাই এলআই স্কোয়ার মাইনাস দেখবে এগুলো সব ভাঙলে যেটা আছে আমি আলটিমেটলি লিখছি 44 কাই এলআই প্লাস এগুলো সব যোগ করলে কি হবে 35.67, এইটা ইজ ইকুয়াল টু 0 হবে। মানে এইসব 84.3 এবং এর মাঝে যেসব গুণটুন আছে সব কিছু করলে এরকম একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে। ঠিক আছে, এটা তোমরা একটু চেক করে নিতে নেবে বাড়িতে। আচ্ছা তাহলে এখানে যদি চেক করে নেওয়া হয় তাহলে আলটিমেটলি দেখো দ্বিঘাত সমীকরণে যখনই হয়ে যায় তখন এক্স এর এই মানে কাই এলআই এর কটা মান পাওয়া যাবে, দুটো। তাহলে এটা তোমরা একটু শ্রীধর আচার্য করেও করতে পারো, সেটা আমি করছি না, তোমরা এটা করবে করে আলটিমেটলি দেখবে কাই এলআই এর দুটো মান পাবে, একটা হচ্ছে 0.9 আর একটা হচ্ছে 13.5, এরকম দুটো মান পাবে এটাকে সলভ করলে। ঠিক আছে, তো দুটো যদি মান পাও তাহলে আলটিমেটলি তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে, 0.9 নাকি 13.5 এলআই এর ইলেকট্রোনেগেটিভিটি? আচ্ছা 13.5 কেন নয়, অনেক বেশি হয়ে যাচ্ছে। কেন, তাতে হোক না, অসুবিধা কি আছে? সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি তো কম ওর। হ্যাঁ কিন্তু 13.5 দিতে অসুবিধা কোথায়, মানে কেন কেন নিচ্ছ না তুমি, সেটা আমি জানতে চাইছি। 13.5 এই ভ্যালুটাও তো কম হতে পারে। কারণ হাইয়েস্ট তো ফ্লুরিনের হচ্ছে 4, তার থেকেও বেশি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা, যে পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্ট আছে সবার মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন, আমরা সবাই জানি তার ভ্যালু হচ্ছে 4। তাহলে কখনোই 4-এর বেশি ইলেকট্রোনেগেটিভিটিওয়ালা কোনো মৌল নেই, তাহলে তোমার 13.5টা হচ্ছে অ্যাবসার্ড রেজাল্ট, তাহলে 4-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওই রেজাল্টটা আমার অ্যাকসেপ্টেড নয়। তাহলে আমাদের এটা লিখে দিতে হবে যে কাই এলআই is equal to 13.5 is not acceptable as
chi cannot be greater than 4.0, so chi li is equal to 0.9. ঠিক আছে, হয়েছে? তাহলে হলো তো, দুটো ইকুয়েশন ইউজ করে আমরা করতে পারলাম। হ্যাঁ আছে? স্যার। কারো কোনো ডাউট নেই তো? না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এইখানেই শেষ করব। এরপরে আমাদের এখনো ডাইভ মুভমেন্টের আরো অনেক কিছু শিখতে হবে, হ্যাঁ, সেগুলো আমরা নেক্সট ডেতে এখান থেকে আরো কন্টিনিউ করবো ডাইভ মুভমেন্ট। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।